নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। ইডি দফতরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত 12:45 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। রেশন দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল তাকে। জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে অভিষেক সিংহ। অভিষেক, এখন পরিস্থিতি কি রয়েছে, কি জানতে পারছো? তোমাকে আমি শুরুতেই জানিয়ে রাখবো শিবর্ণা যে 3 ঘন্টা অতিক্রান্ত, 3 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, এখন পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। সেটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। রেশন দুর্নীতি মামলায় বিভিন্ন যে সকল তথ্য ইডির হাতে উঠে এসেছিল সেগুলোই কিন্তু সামনে রেখে এই জিজ্ঞাসাবাদ চলছে। আমি তোমাকে জানিয়ে রাখবো, এর আগে কিন্তু এই আর্থিক লেনদেনের যে মামলা রয়েছে সেই সূত্রতেই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে বারবার তলব করা হয়েছিল। তিনি আগে একবার তলব এড়িয়েছিলেন, তিনি বাইরে ছিলেন সেই কারণে, এবং তারপর আবারও তাকে দ্বিতীয়বারের জন্য তলব করা হয়েছে। তিনি কিন্তু আজ সকাল 12টার পর সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। ইডির বিভিন্ন ধরনের আধিকারিকরা রয়েছে, তাদের কাছে যে সকল তথ্য রয়েছে সেগুলোকে সামনে রেখেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। এবং এই রেশন দুর্নীতি মামলায় কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, শঙ্কর আড্ড, ব্যবসায়ী বাকিবুর রহমান, এদের কিন্তু নাম জড়িয়ে ছিল এবং তারপর তাদের গ্রেফতার করা হয়েছিল। এবং সেই সকল বিষয় নিয়েই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীকালে বেরিয়ে এসে তিনি কি বক্তব্য রাখেন সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। একদমই অভিষেক। ইডি দফতরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত 3 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখনো চলছে জিজ্ঞাসাবাদ। এবার থেকে স্নাতক স্তরে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু হবে, কি বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা সমন্বিত বিজ্ঞাপন আজকে প্রকাশিত হয়েছে। স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি ব্যবস্থা, এটা প্রথমে আমরা এটা ওপেন করছি এবং জানাচ্ছি যে এটা কেন আমরা এটা করছি। আপনারা জানেন যে প্রত্যেক বছর আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় গড়ে 5 থেকে 7 লক্ষ ছাত্রছাত্রী। এরা সব মিলিয়ে কৃতকার্য হয়। এদের মধ্যে অনেকে বিভিন্ন পেশাদারি টেকনিক্যাল এডুকেশনে চলে যায়, রাজ্যের বাইরেও কেউ চলে যান। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের রাজ্যের কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়। গত বছর পর্যন্ত প্রত্যেকটা কলেজে পৃথক পৃথক ভাবে অনলাইন আবেদনের মাধ্যমে এই ছাত্রছাত্রীরা ভর্তি হতেন। নেক্সট, এই প্রক্রিয়ায় আমরা অনেকদিন ধরে শুনতে পাচ্ছিলাম বিভিন্ন কিছু অস্বচ্ছতার অভিযোগ আছে। একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল। পরবর্তী সময়ে ভালো কলেজে সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেই কলেজে ভর্তি হতে তার অনেকে পারেনি, আসন খালি করে থেকেছে ইত্যাদি নানান অসুবিধার কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি। এবং এটা কি করে নিরসন করা যায় এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কথায় অনেকদিন ধরেই আমরা মাথা ঘামাচ্ছিলাম। নেক্সট, এবছর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং, তার অধীনে মোট 461 সরাসরি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট এইডেড কলেজের মোট 7,217টি কোর্সে 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। রায়গঞ্জের দেবীনগর কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সঙ্গে ছিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস,
উপ পুর প্রশাসক অরিন্দম সরকার সহ দলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরাও। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হলো বিজেপি কার্যকর্তা অভিজিৎ দাস ওরফে ববিকে। তিনি সম্প্রতি সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন। মঙ্গলবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। সেখানেই অভিজিৎ দাস অনুপস্থিত ছিলেন। এমনকি তার নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। বিজেপির কেন্দ্রীয় দলে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তাকেও পড়তে হয়েছে বিক্ষোভের মুখে। আর এই নিয়েই অভিজিৎ দাসের কাছে কৈফিয়ত চেয়ে পাঠিয়েছে রাজ্য বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটি। উত্তর না মেলা পর্যন্ত দলের যাবতীয় কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে তাকে। সাত সকালে সল্টলেকের নয়াপট্টিতে অগ্নিকাণ্ড। আবারও কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। মুদিখানার দোকানে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। মুদিখানা এবং স্টেশনারি দোকানের আইসক্রিম রাখার ফ্রিজে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে দমকলের প্রাথমিক সূত্রে অনুমান। দমকলের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে ছাই জলদাপাড়ার ঐতিহাসিক হলং বনবাংলো। 8টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসি ফেটেই আগুন বলে প্রাথমিক ধারণা বন দফতরের। গতকাল রাত 9টা নাগাদ হঠাৎই আগুন দেখতে পান এক বন দফতরের কর্মী। কাঠের ঘর হওয়ায় অল্প সময়ের মধ্যেই দাও দাও করে জ্বলতে থাকে বাংলো। বনকর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্লোজিং পিরিয়ডে বন্ধই ছিল এই বাংলো, ফলে পর্যটক কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই। সঠিক তদন্তের দাবি সাংসদ মনোজ টিগ্গার। দেখলে তো খুবই আমরা ফর্চুনেটলি ওখানে টুরিস্টরা ছিল না ওই টাইম, আদারওয়াইজ তো আরও দুর্ঘটনা ঘটতে পারতো। ওইদিকে ফর্চুনেটলি বলে আমরাও ইলেকট্রিক্যাল ওদের ওপিনিয়নটা নিব কি কারণ হতে পারে। আমরা এখন প্রাইমা ফেসি বলছি, কোনো অন্য অ্যাঙ্গেলটা আমরা রুল আউট করবো না, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল এক্সপার্ট তো নেই, কিন্তু আমরা ওদের ওপিনিয়নটাও নেব। তো রাত্রেবেলায় মানে ও তো অলরেডি 1 ঘন্টার মধ্যে সব কিছু জ্বলে গেছে মোস্টলি। মাদারিহাটের জলদাপাড়ার মধ্যে অবস্থিত হলং বনবাংলো একটি ঐতিহাসিক বনবাংলো ছিল। সেখানে অনেক দেশি বিদেশি পর্যটকরা থেকেছেন, অনেক নেতা নেত্রী, মন্ত্রীরাও, মুখ্যমন্ত্রীরাও সেখানে থেকেছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে গতকাল রাত্রে আগুন লেগে সেটা পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে শুধু মাদারিহাটের নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষের আবেগ সেখানে জড়িত ছিল। বিশেষ করে মাদারিহাটের মানুষের তো সবচেয়ে বেশি আবেগ জড়িত ছিল। সেই বনবাংলোতে থাকার জন্য অনেক দেশি বিদেশি পর্যটকরা সবসময় আসতেন এবং তাদের আগ্রহ ছিল সেখানে থাকার। সেটা এই আগুন লেগে সমস্ত নষ্ট হয়ে গেছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি যে না, কখনো বলা হচ্ছে যে শর্ট সার্কিটে আগুন লেগেছে, কখনো বলা হচ্ছে যে না এসি ব্লাস্ট করে সেখানে আগুন লেগেছে। তো আমার বক্তব্য যে যেখানে উত্তরবঙ্গে মাদারিহাটে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে এবং সব কাঠের তৈরি ছিল সে বনবাংলোটি, কী করে সেখানে আগুনটা লাগলো এবং কী করে শর্ট সার্কিট হলো এবং কী করে এসি ব্লাস্ট হলো। যেহেতু 15 জুন থেকে ফরেস্টে ঢোকা নিষেধ, সেখানে কোনো পর্যটকরা যাচ্ছে না, সেখানে এসি চালু কী করে থাকলো। তো কোনো না কোনো
কোথাও না কোথাও কারো সেখানে গাফিলতি রয়েছে। আমরা চাই যে সেখানে সঠিকভাবে তদন্ত হোক। সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিশু, ট্রেনারের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ অভিভাবকদের। ব্যারাকপুরের নোনাচন্দন পুকুরে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে 7 বছরের বালকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। জানা যাচ্ছে বছর 8-এর প্রতীক বিশ্বাস ব্যারাকপুরের নোনাচন্দন পুকুরে 2 বছর ধরেই সাঁতার শেখে। সেদিনও এসেছিল মায়ের সঙ্গে। সাঁতার কাটতে গিয়েই হঠাৎই জলে তলিয়ে যায় শিশুটি। ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। প্রশিক্ষণের গাফিলতিতেই ওই নাবালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সুইমিং পুল, জানিয়েছেন পুর প্রধান উত্তম দাস। স্যার ওকে দেখুন, প্রথমে সুইমিং পুলে করছিল, তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে, পুকুরটা তো অনেকটা ডিপ, বাচ্চা তো পারবে না, ট্রেনাররা নিজেদের মতন গল্প করছে। ওকে যখন ধরা হচ্ছে, স্যার ওকে দেখুন, কোন রকম কোনো কথা বলতে আপনার এখান থেকে সরে যান, বাচ্চাটা শিখতে পারবে না। সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে, পয়সা নিচ্ছে, তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো? একটা ছোট বাচ্চা সুইমিং করতে করতে মা তাকে বলছে 20 মিনিট 25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়, কি করে সে বাড়ি যায়? এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। দুর্ঘটনার সেই ছবি এখনো চোখের সামনে টাটকা। গত সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রী ছিলেন নবদ্বীপের উত্তম সাহা এবং তার পরিবারের সদস্যরা। শিউরে ওঠার মতো অভিজ্ঞতার কথা বললেন তারা। বিভীষিকাময় দুর্ঘটনাস্থল থেকে মঙ্গলবার ভোরে নবদ্বীপ শহরের বাড়িতে ফিরেছেন উত্তমরা। বছর 43-এর উত্তম সাহা, স্ত্রী পম্পি সাহা, 4.5 বছরের একমাত্র সন্তান আয়ুষ এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গত 9 জুন রবিবার আগরতলায় যান তারা। ছুটি কাটিয়ে 16 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন, কিন্তু কে জানতো মুহূর্তেই ঘটে যাবে এমন ভয়ঙ্কর ঘটনা। সেই দুর্ঘটনার অভিজ্ঞতা এতটাই জোরালো যে এখনো তা নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন সকলেই। বলতে আমরা যখন প্রথমবার ঝাঁকানি দিল তখন বুঝতে পেরেছিলাম যে হয়তো ট্রেনের কোনো শব্দ হচ্ছে, কিন্তু সেকেন্ড বার যখন ধাক্কা দিল সে বিকট আওয়াজ আর বিকট শব্দ, তখনই বুঝতে পেরেছি ট্রেন হয়তো লাইনচ্যুত হচ্ছে, অথবা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই তো চারিদিকে চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি পড়ে গেল। ছেলে মেয়েগুলো এদিক ওদিক ছিটকে যাচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো। আমরা এই দিক থেকে ওদিকে এরকম বাড়ি খাচ্ছি। আর আমার ওয়াইফ তো ছিল সেই সময় টয়লেটে, সেই বিভৎস অবস্থা সেই সময় পর্যন্ত। যা এখনও সেই সিন মনে করলে এখনও মনে হচ্ছে যেন আমরা আতঙ্কে ভয় পেয়ে যাচ্ছি এখনও। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিনটা গেছে সেদিনকে। আপনারা যে আহত কপালের জোরে আমরা বেঁচে ফিরে এসেছি, এটাই আমাদের কাছে এখন বিশাল ব্যাপার। আমি এই ঘটনার 2 মিনিট আগে সকালের জলখাবারটা খেয়ে হাতটা ধোয়ার জন্য আমি টয়লেটে যাচ্ছি। সেই টাইমে মানে বিকট শব্দ, আর আমাকে তো এই পাশে আর এই দিকে শুধু ধাক্কা মারে, আর এত শব্দ আমি নিজেও বুঝতে পারছি না যে কী হচ্ছে। দিয়ে তারপরে হঠাৎ থেমে গেল গাড়িটা, বেরিয়ে দেখি যে আমার ছেলে বমি করে এরকম নিচে আমার বাবা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দেখি কামরাটা ওই দিকে সরে গেছে, একটা বগি ওই দিকে সরে রয়েছে। আমি তো দেখে ভয় পেয়ে আমার গা হাত পা থরথর করে কাঁপছে। এদিকে আমার মাথায় এখান থেকে এত ধাক্কা দিয়েছে যে আমার হাত কেটে গেছে। আমার ছেলে উপর থেকে নামতে গিয়ে ধাক্কা এই পাশটা ওই লাগাতে খুব বমি করে, ও ভয়ে আতঙ্ক হয়েছিল। গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় মার খেতে হলো এক ব্যক্তিকে। হাসনাবাদের পশ্চিমপাড়ার ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমপাড়া সংলগ্ন একটি জলকলের পাশে বসে গাঁজা খাচ্ছিল 5 যুবক। তারই প্রতিবাদ করতে গেছেন আলাউদ্দিন মণ্ডল নামের এক ব্যক্তি। তাতেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ভেরির জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়। স্থানীয় এক যুবক তা দেখতে পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
এবার আপনি কলকাতার ট্রামে চড়ে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কলকাতার একটি ট্রামের বগি সাজিয়ে তোলা হয়েছে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন স্থানগুলির ছবি দিয়ে। সেখানে রয়েছে আদিম সৈকত, রাজকীয় আউটব্যাক এবং প্রাণবন্ত সব বন্য প্রাণীদের ছবি। পাশাপাশি সেখানকার পর্যটনের সুযোগগুলিও তুলে ধরা হয়েছে। সম্প্রতি ধর্মতলা ট্রাম ডিপোতে এই অভিনব ট্রামের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। উপস্থিত ছিলেন কলকাতার অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল মিস্টার হিউ বয়লান, রাজ্য সরকারের পরিবহন বিভাগের সচিব ডক্টর সৌমিত্র মোহন। Love to visit Australia myself. I have a lot of family, so I've heard a lot about it, and that's one place that it's on my bucket list. So thank you for calling me here, and I hope to make a visit soon. We say in Australia, g'day. I'd like to begin by offering my sincere condolences to those families affected by the train crash in Siliguri yesterday. I would like to thank all of you for joining today. Tourism is a major part of Australia's economy and a key industry. Australia and India both have wonderful tourist destinations to visit. নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই।